হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুমনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ যা যা থাকে আর কি সেগুলো করেছি, করে এখন চা খাওয়া কমপ্লিট। আর আমার এখনও চা খাওয়া হয়নি। তো এখন বাজছে সকাল 8টা। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। অরূপ গেল হাঁটতে, তো হাঁটতে যেতে চাইছিল না। ও বলছিল যে ঘর ঝাড় দিয়ে মুছে বাগিয়ে সমস্ত কিছু করে তারপর যাবে, কিন্তু আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি এই নামলো বলে পুরো সেই মেঘলা মেঘলা ওয়েদার। কখনো রোদ উঠছে কখনো উঠছে না, কিন্তু মেঘলা মেঘলা পুরো ওয়েদার। তো ওর বৃষ্টির জল একদম সহ্য হয় না। মানে কীরকম বলো তো, ধরো বসে বলছি, তো বৃষ্টির জল না একদম সহ্য হয় না। ও যদি বৃষ্টির জল একটুখানিও মাথাতে পড়ে তো ওর মাথা ব্যথা হয় খুব। তো সেই জন্যে বৃষ্টি চাইছি না আর কি, এতে ও ভেজে। তো সেই জন্য ওকে বললাম যে না আমি কিচ্ছু করবো না। আমাকে বলে গেছে তুমি ঝাড় দেওয়া ঘর মোছা কোনো কিচ্ছু করবে না, যা করার এসে ও করবে, শুধু জলখাবারটা বানাতে বললো আমাকে। তাই আমি বলেছি যে ঠিক আছে আমি কিচ্ছু করবো না, তুমি যাও। তো এই সমস্ত বলে করে ওকে পাঠিয়েছি। কিন্তু আমি একটু একটু ঝাঁট বা ঘর মোছা যা যা সেগুলো আমি করে নেবো এখন। যদি ওকে বলতাম যে আমি করবো তাহলে ও কিছুতেই যেত না, ওসব করে দিয়ে যেত। কিন্তু এই বৃষ্টিটা যদি বৃষ্টি পড়ে আর যদি ভিজে যায় তাহলে ওর শরীর খারাপ করে যাবে। তো সেই জন্যই ওকে যা করে পাঠালাম। এবারে আমি ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা এগুলো করে নেবো ও আসতে করতে। এসে বকাবকি একটু করবে, কিন্তু করে নি। ফোন করেছিল, তো মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে তারপরে আমি ওই ঘরটা ঝাঁট দিতে দিতে অরূপ এসে হাজির। ও এইটুকু সময় যে কী হেঁটে এলো ভগবান জানে। আর ও আমাকে মনে হয় খুব ভালো করেই জানে যে ওকে পাঠিয়ে দিয়ে মানে সেই সময়টাতে আমি শুনবো না কথা, হেঁটে ওটা কাজ করতে আরম্ভ করবো। তো সেই জন্য ও একটুখানি হেঁটেইও চলে এসেছে। তো ওই ঘরটা ঝাঁট দিয়েছি, আর এই ঘরটা ওই সকালেই ঝাঁট দিয়ে রেখেছিলাম, রান্নাঘরটা। তো এই ঘরটা আর ঝাঁট দেবো না, মুছতে মনে হয় মেবি আমাকে আর দেবে না। তো এই ঘর থেকে ওই মনে হয় মুছবে, আর তাই ওই মুছে দিই, আমি আর মুছবো না। আর নিমাইটা নিয়ে যাই, আর বালতি আর যেটা মোছার সেটা ওই ঘরেতেই আছে। তো এগুলো গিয়ে ওকে দিই, ও ঘরটা মুছে নিই। আর এদিকে তাহলে আমি স্নানটা করে জলখাবারটা বসিয়ে দিই। আর হ্যাঁ, একটা কথা, আজকে নমাসের পুজোও করাবো। কারণ নমাসের পুজো করাটা আমার তো আসার কথা থাকে, তো কথা ছিল যে অরূপী পুজোটা করাবে। পুজো করিয়ে নিয়ে মাদুলি টাদুলি করিয়ে নিয়ে আমাকে ওখানে দিয়ে আসবে। কিন্তু যেহেতু এসেছি তো সেহেতু পুজোটা আজকে করাবো, অরূপী করাতে যাবে। আর কালকে যখন আমি এখানেতে আসি তখনই আজকে যিনি পুজো করবেন আর কি কালীঘরে, তো সেখানে ওই যে ব্রাহ্মণ পুজো করবেন তার সাথে দেখা হয়ে গেছিলো। তাকে আমি বলেও রেখেছি যে নমাসে পুজো করাবো, মাদুলি করাবো, এই সমস্ত কিছু করাবো, তাহলে পুজোটা করে দেবেন। তো বলেছে যে হ্যাঁ করেও দেবো। তো সেই জন্য আজকে স্নানটা, আর আমাদের এখানে কালীঘরে পুজোর 12টা না হলে হয় না, দুপুর 12টা না হলে হয় না। তো সেই জন্য সকাল থেকে পুজো নিয়ে অত লাফালাফি কিছু হয় না। কিন্তু আমাদের মঙ্গলপুরেতে সাত সকালে পুজো হয়েছে। তো এখন সেই পুজোটাও আজকে হবে, নমাসে পুজো করানো আজকে হবে। ও ঘর মুছছিল, তো সেই ঘর মোছার ফাঁকে আমি স্নান সেরে নিয়েছি, এমনকি জলখাবারও বসিয়ে দিয়ে তারপরে পুজো করতে এসেছি। যেহেতু ঘর মুছতে একটু বেশি সময় লাগবে, তার কারণ হলো যে দুটো ঘর মুছবে, বাইরের দাওয়া মুছবে, অত বড় বারান্দাটা সমস্ত কিছু মুছবে। আর আরও একটু লেট হবে, তার কারণ হলো যে এই সময়টা তো স্কুল যাওয়ার টাইম। তো এই সময়টাতে ছোটো কাকু মানে আমার ছোটো কাকা শ্বশুর তিনিও স্কুল যাবেন, মানে তিনি টিচার আর কি। তো তিনি স্কুল যাবেন, আবার বাচ্চা ছেলে মেয়েগুলো অয়ন নন্দিনী মানে আমার দেওর আর কি বলে জানো ননদিনী, তো যাই হোক ওরাও খেয়ে আর কি স্কুল যাবে। তো সেই জন্যই দাওয়াতে বসে খাচ্ছিল বলে ওই জায়গাটা মুছতে পারিনি। তারপর ওরা খাওয়ার পর তারপর ও মুছেছে। তো এই সমস্ত কিছু করতে করতে ওর একটু লেটও হয়ে গেছিলো ঘর মুছতে। তো সেই ফাঁকে আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছিলো। তারপর ওকে বললাম যে তুমি আগে স্নানটা করে নাও, স্নান করে তারপর পুজোটা আগে ধরে দিয়ে আসতে হবে, তারপর তুমি কিছু খাবে। কারণ খেয়ে পুজো ধরে দিতে যাওয়া সেটা আমার ভালো লাগে না, মানে এটা করা উচিত নয় আমার মনে হয়। আর কেউ করেও না, মন থেকে ঠিক সায় পায় না। তো সেই জন্যই ওকে বললাম যে তুমি আগে স্নানটা করে নাও, তারপর তুমি পুজোটা ধরে দিয়ে এসে তারপর তুমি জলখাবারটা খাবে। আর আমিও ততক্ষণে কিছু খাইনি।
এখন অলরেডি 9:30 পৌনে 10টা মতো বাজছে। তো সেই জন্যে ও স্নান করছে, আর সেই ফাঁকে আমি এখানে পুজো করে নিচ্ছি। পুজো করে পুজোর জোগাড়টাও করছি, যেটা আর কি কালীঘরে পুজো নিয়ে যাবে, যেটা 9 মাসের পুজো করানো হবে বললাম তোমাদেরকে। তো সেই 9 মাসের যে পুজো দেবো সেই পুজোর জোগাড়টাও আমি করে নিচ্ছি এখন এই সেই ফাঁকে। যদিও আমি গতকালকে যিনি আর কি আজকে পুজো করবেন কালীঘরে, তো সেই ব্রাহ্মণের সাথে দেখা হয়েছিল কাল যখন এখানে আসি, তখন বলে দিয়েছিলাম যে ওনাকে যে আজকে কালীঘরে পুজো করাবো 9 মাসের, তো যাতে মাদুলি এই সমস্ত কিছু করে দেওয়া হয়। তা সত্ত্বেও যদি ওনার মনে না থাকে, কারণ কালীঘরে তো প্রচুর পুজো, তো সেজন্য আমি একটা চিরকুটে সমস্ত কিছু লিখে দিলাম, আমার নাম, গোত্র এবং কিসের পুজো সেই সমস্ত কিছু চিরকুটে লিখে দিই। তো আমি যতবার কালীঘরে পুজো দিই, এটা আমি আমার মানে বাবার বাড়ি থেকে দেখেছি আর কি। আমাদের ওখানে সিংহবাহিনীকে যখন পুজো দেওয়া হয় এভাবেই লিখে দেওয়া হয়। তাহলে কি ধরো সেই সময় হয়তো কেউ থাকলো না, কিন্তু চিরকুটটা পড়ে নিলে কিসের পুজো কী না সমস্ত কিছু জানতে পারবে ব্রাহ্মণ আর কি। ব্রাহ্মণেরও সুবিধা, আর তুমি কী পারপাসে দিচ্ছ সেটাও আর কি হয়ে গেল। আর যদি তুমি বসে পুজো করে নিয়ে আসো তাহলে তো কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখানেতে আমি পুজো করছি আর পুজোর জোগাড় করছি। তো পুজোর জোগাড় করতে করতে অরূপের স্নানও হয়ে গেছে। তো আমি এখানে জোগাড় করতে করতে একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে মাদুলিটা আনতে। কারণ যে 9 মাসের যে যখন স্বাদ হবে আমার, তো এই মাসেই স্বাদ হবে, তো সেই স্বাদে এখানকারই আর কি মা কালীর মাদুলি, প্রসাদ এই সমস্ত কিছু লাগবে আর কি, যেহেতু আমি এখানকার। তো সেই জন্য মাদুলিটা আমি আনতে রান্নাঘর থেকে ভুলে গেছি। তো সেই জন্য ওকে প্রথমে বললাম যে দক্ষিণে মানে যেটা কি দেওয়া হবে, তো সেই টাকা পয়সা কিছু দিতে, আর মাদুলিটা রান্নাঘর থেকে এনে দিতে। আর তোমরা হয়তো অনেকেই বলেছো, এর আগে একদিন কমেন্টে দেখছিলাম একজন বলেছো যে এই সময়তে ঠাকুরকে ছুতে নেই বা ঠাকুরকে পুজো করতে নেই, কোনো কিছু করতে নেই। যদি তুমি যে কমেন্টটা করেছো তুমি হয়তো ঠিকই বলছো, কিন্তু এখানে দেখো, কারণ যদি আমি ঠাকুর পুজো না করি বা কোনো কিছু না করি, ঠাকুর আমার উপোস যাবে। অরূপ আছে, অরূপ করে দেবে, কিন্তু যখন অরূপ না থাকবে তখন তো আমি ঠাকুর পুজো করেছি, নাহলে ঠাকুর আমার উপোস যেত। তো সেটা নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়েছি এবং সেটা নিয়ে অনেক কথা বলেছি। তো সেটা নিয়ে এখন কিছু কথা আমি বলবো না। তো তুমি পারলে বা সেই ভিডিওটা তোমরা দেখে নিও, তাহলে হয়তো বুঝতে পারবে যে কেন, কী পারপাসে, কিসের জন্য আমি ঠাকুর ছুঁই এই সময়তে। অনেকেই বলে উচিত নয়, কিন্তু আমি করি বা আমি পুজো দিই। আর এই যে পুজোর জোগাড়টা তো আমিই করে দিচ্ছি। অনেকে হয়তো বলবে যে পুজোর জোগাড় করতে নেই, কিন্তু 7 মাসে যখন পুজো করানো হয়েছিল তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে অরূপকে বলেছিলাম পুজোর জোগাড় করতে, কারণ আমি ছোবো না, কারণ আমাকে এই সময়তে ঠাকুরের কোনো কিছু কাজ করতে নেই। কিন্তু অরূপ পুরো ছড়িয়ে রেখে দিয়েছিল। তার কারণ হলো, দেখো ও হচ্ছে ছেলে, ওর পক্ষে সমস্ত কিছু গুছিয়ে ভালোভাবে পুজো দেওয়াটা সম্ভব নয়। এটা কোথায়, ওটা কোথায়, এই সমস্ত কিছু জিজ্ঞাসা করতে করতেই দিন শেষ। তো তখন মনে ছিল কি যে ও পারবে না, তার জায়গায় আমি পুজোর জোগাড়টা করে দিই। কারণ ঠাকুর সব কিছুই দেখতে পাচ্ছেন, কী জন্য করতে হচ্ছে, কেন করতে হচ্ছে, কেন ছুতে হচ্ছে, তো সেটা উনি ভালোভাবে বুঝবেন। তো যেটা আমি হয়তো এখানে সোশ্যাল মিডিয়ায় বলতে পারি না, কিন্তু তিনি সমস্তটাই জানেন। তো সেজন্যই পুজোর জোগাড়টা আমিই করে দিলাম। তো এখন পুজো নিয়ে আমার বরমশাই যাচ্ছে কালীঘরে পুজো দিতে। আর এখানেতে হঠাৎ করে দাঁড়িয়ে গেল, তার কারণ হলো যে দক্ষিণে আর কি দেওয়া হয়েছে আর কি সেটা, আর সিঁদুরের পাতা, যেটা সিঁদুর গুলে দিয়েছি, তো সেই পাতাটা না একটুখানি উড়ে যাচ্ছিলো। তো সেই জন্যই ও একটুখানি আর কি ঠিকঠাক মতো করে নিচ্ছে, সব ঠিকঠাক সুবিধা মতো করে নিল। কারণ কালীঘরটাতে একটু দূরে, নাহলে রাস্তায় পড়ে যেতে পারে বা কোনো কিছু হতে পারে। তো সেই জন্যই ও ঠিকঠাক করে নিল, করে নিয়ে ও এবার যাচ্ছে এবার কালীঘরে পুজো দিতে। তা আমার তো খুব ভালো লাগছে। তো ওকে বললাম যে একবার দাঁড়াও, একটুখানি ছবি তুলি, কিন্তু সে কে কার কত শুনে দাঁড়াও আগে পুজোটা দিয়ে আসি। তার কারণ হলো ওর এখানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো যতক্ষণ না পুজো দিয়ে আসে ততক্ষণ আমি বলেছি খাওয়া চলবে না। তো সেই জন্যই ও তাড়াহুড়ো করে গেল যে আগে পুজোটা দিয়ে আসি। পুজো ভালোভাবেই সম্পূর্ণ হয়েছিল। পুজো দিতেও চলে গেল। এবার আমি যাবো রান্নাঘরে। জলখাবার বানানো আমার হয়ে গেছে, আমি জলখাবার বানিয়ে তারপর পুজোর জোগাড় করতে এসেছি। তো পুজো দিয়ে আসতে করতে আমি চলো গিয়ে রেডি করে নিই, মানে মুড়ি টুড়ি যা যা খাবারকে সেগুলো বেড়ে নিই আর কি। ও আসতে করতে আমার বাড়াটাও কমপ্লিট হয়ে যাবে, তারপর একসাথে জলখাবারটা খেয়ে নেবো। আর এখন 10টা বাজছে। আমার এখানে জলখাবার বাড়তে করতেই চলে এসছে পুজো দিয়ে। আর তার সাথে পঞ্চুর জন্য, পঞ্চু এসে হাজির। পঞ্চু বাইরে শুয়ে রয়েছে রান্নাঘরে। তো পঞ্চুর জন্য বিস্কুটও এনেছে, আর আনা হয়েছে ডিম। আর আজকে জলখাবার কি বানিয়েছি, জলখাবারে এই যে আমাদের এইগুলো আলু ভাজা আমি বানিয়ে গিয়েছিলাম তখন। আর এখানে মিষ্টি, কলা, শসা, লঙ্কা, পেঁয়াজ নেবে তুমি?
গতকালকে যখন আমরা আসি তো তখন ভাতের চাল আর কি কিনে নিয়ে আসা হয়েছিল, কারণ বাড়িতে ভাতের চাল বাড়ন্ত ছিল। তো কালকে যা ছিল চাল আর কি কালকে রান্না করে খাওয়া হয়ে গেছে, আর আজকে জাস্ট 1 কাপ মতো ছিল, তো আজকে রান্না হতো না। তো সেই জন্যই আসার সময় কিছু অল্প মতো চাল কিনে নিয়ে এসেছিলাম। তো সেই চালটাই ব্যাগটার মধ্যেই ছিল আর এই হাঁড়িটার মধ্যেই ভরে রেখেছিলাম, কারণ কালকে আর ক্ষমতা থাকেনি যে এই ব্যাগটা থেকে বার করে এই হাঁড়িটাতে ঢেলে রাখি, সামান্য এই কাজটাও করতে পারিনি। তো সেটা এখন ঢেলে নিচ্ছি, আর ভাবলাম যে একটু রোদ উঠেছে তো রোদেতে একটুখানি চালটা দিয়ে দিই, তাহলে একটু গরম থাকলে না তোমার চালটা আর কি পোকা টোকা ধরে না। তো সেই জন্যেই একটুখানি ঢেলে নিয়ে হাঁড়িতে, তো সেই হাঁড়িটা আমি আবার উঠানেতে বসিয়ে দিলাম রোদেতে, যাতে একটু হালকা গরম হলেও আর কি চালটার আর কোনো ক্ষতি কোনো কিছু হবে না। দেন তারপর এখানেতে আমি সবজি কাটতে বসে পড়ি। তো আজকে সেরকমভাবে বিশাল কিছু রান্না করব না, কারণ আমার ক্ষমতার বাইরে আর কি, কারণ এই 9 মাসে আমি যে কীভাবে কী করছি সে আমিই জানি। আর আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে, তো সেই জন্যই আর অরূপও আমাকে রান্না করতে মানা করেছে। অরূপ বলেছে যে না তুমি একদম বেশি কিছু করবে না, আর আমি এখানেতে এলি একটু বেশি কিছু রান্না করার চেষ্টা করি ওর জন্য, যে আমি না থাকলে ও কী করে না করে আমি দেখতে পাই না, কিন্তু আমি আছি যখন একটু ভালো করে রান্না করে আর কি রান্না করে দেবো। আর ও যেহেতু খেতে খুব ভালোবাসে সেই জন্য আমার ওকে খাওয়াতে খুব ভালো লাগে, মানে আমি অতটা খাওয়ার থেকে মানে ওকে যে খেতে ভালোবাসে তাকে দেখবে খাওয়াতে খুব ভালো লাগে, তো সেই রকম মতো আর কি। কিন্তু এখন যেহেতু শরীর একদমই সাথ দিচ্ছে না, তো সেই জন্যই অরূপ বলেছে যে যতটুকু না নয় ততটুকু আর কি করতে, না হলে বাকিটা কিছু করার দরকার নেই। তো সেই জন্যই আজকে বেশি কিচ্ছু রান্না হবে না। তো দেখো ওখানেতে সবজি কাটার পর ওখানে তিল রোদে দিয়েছিলাম, কারণ কৌটোর তিলগুলো দেখলাম যে কীরকম মতো হয়ে গেছে, তো এখন তো সেরকম কিছু হবে না। তো আজই যখন রোদটাও ভালো উঠেছে তো সেজন্য ভাবলাম তিলটাও রোদে দিই, তো সেজন্য তিল রোদে দিয়েছিলাম। আর ওই যে বললাম হাঁড়িটা চাল ছিল, তো সেই চালগুলো ভাতের চাল রোদে দিয়েছি। আর একটু রোদটা দেখলাম বিশাল উঠেছে, তো সেই জন্য ভাবলাম মুড়ির চালগুলোও রোদে দিয়ে দিই, যেহেতু আজকে বুধবার। তো আজকে আমাদের এখানেতে মুড়ি ভাজানো হয়, আর বেশি মুড়ি বাড়িতে নেই। আমি তো থাকবো না, আমার কথা বাদ দাও, কিন্তু ও তো থাকবে, ও খাবে, তো ওর জন্যই মেনলি ভেবেছিলাম যে মুড়িটা ভাজিয়ে রেখে যাবো আর কি। কিন্তু সে কপাল খারাপ আর কি, কারণ একটু পরে বুঝতে পারবে যে কী অবস্থান আমার হয়েছিল। আমার এত কষ্ট করে সমস্ত কিছু রোদে দেওয়া মানে জাস্ট যাচ্ছাদের কাণ্ড হয়ে গেছিলো। তো এই প্রচণ্ড ক্লান্ত লাগছিল, কারণ এত রোদ উঠেছে, তার উপরে আবার এই রোদের মধ্যে এইগুলো একটু একটু করে কাজ করছি, আবার হাঁপিয়ে যাচ্ছি। তো চালগুলো মিলে দিচ্ছি, মিলে আমি ওখানেতেই একটুখানি বসে পড়েছিলাম, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। মনে হচ্ছিল না আর উঠান থেকে আর রান্নাঘরে উঠে আসবো বলে, কিন্তু উঠে তো আসতেই হবে, এসে রান্না তো করতেই হবে। আর কারণ অরূপ এই যে জলখাবার খাওয়ার পর আবার ওকে পাঠিয়ে দিয়েছিলাম মন্দিরেতে, যে না তুমি যাও, কারণ মাদুলিটা করাতে হবে। তো ঠাকুরমশাই যিনি পুজো করবেন তিনি যদি ভুলে যান, বাই চান্স যদি মাদুলিটা না করানো হয়, তাহলে তো সেই যে কাজের জন্য পুজো দেওয়া সেটাই হবে না। তো সেই জন্য ওকে মন্দিরে পাঠিয়েছিলাম, আর আমি এখানেতে কাজগুলো করছিলাম। সর্ষের তেল এইটাতে ঢালতেই দেখছি কিনা যে বাইরেতে টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে, প্রায় 10-15 মিনিট পর, 5-10 মিনিট পর। তো আমি এত কষ্ট করে সমস্ত কিছু রোদে দিলাম, তো সেই রোদে দেওয়াই আবার সার হলো, আবার সঙ্গে সঙ্গে সমস্ত জিনিস আবার তুলে নিয়ে আসতে হলো। প্রচণ্ড কিন্তু আমার রাগ লাগছিল, মানে মনে হচ্ছিলো যে কেন আমি রোদে দিলাম, না রোদে দিলেই ভালো হতো। কিন্তু তখন তো প্রচণ্ড রোদ উঠেছিল, তোমরা দেখলে যে হঠাৎ করে যে বৃষ্টিটা আরম্ভ হয়ে যাবে কে জানতো। শুধু আমাকে খাটতে হলো আমাকে। তো এই সময়তে এত একে কষ্ট হচ্ছে, কষ্ট করে সমস্ত কিছু করছি, তার উপরে আবার আমাকে বেশি করে খাটাচ্ছে। তো কি বলবো আর তোমাদের। তারপরে এগুলোকে তুলে নিয়ে আসার পর মুড়ির চালটা তখনও তুলিনি, ভাবলাম যে যদি বৃষ্টিটা থেমে যায়, সেই জন্য একবার দাঁড়িয়ে দেখলাম যে যদি বৃষ্টিটা কেটে যায় তাহলে আর তুলবো না, এইভাবেই রাখবো, তারপরে যখন রোদ উঠবে আবার একবার মিলে দেবো। কিন্তু না, আবার এত মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, তোমাদেরকে কি বলবো। তো সেই জন্য চালটাকে এইভাবেতে এখন আপাতত ঢাকা দিলাম, পরে তুলে নিয়ে এসেছিলাম। আর এই যে জামা কাপড়গুলো রয়েছে, জামা কাপড়গুলো সেই ছুটে গিয়ে তুলে নিয়ে এলাম, কারণ সমস্ত কিছু জল ঝরে গিয়েছিলো। তো এখন যদি না তুলে নিয়ে আসি তাহলে সেগুলো আবার ভিজে যেত, সেগুলো আবার তোলা, আবার মুড়ির চাল তোলা, সে আমার কি গেছে এই বৃষ্টিটার জন্য হঠাৎ করে। তো এরপর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি বাঁধাকপির তরকারিটার, একদিকেতে ভাত হচ্ছে, ভাতটাও প্রায় হয়েই গেছে। তো এখানেতে
আমার ভাত এই সমস্ত কিছু করতে না করতেই অরূপও পুজো করিয়ে নিয়ে চলে এসেছে। তো সেজন্য ওকে বললাম যে তোমার এখন এখানেতে কিছু কাজ নেই, কারণ এই একটা সবজি তো এই একটা সবজি আমি করে নিতে পারবো, কারণ এখানে মশলা বাটা তারপরে সবজি কাটা সমস্ত কিছুই হয়ে গেছে, শুধুমাত্র বসে বসে খুন্তি নাড়া। তো সে বললাম সেটা করতে পারবো, তুমি এখন যাও পরে এসো। তারপরে দেখলাম কিনা মিটকেশের ওপরে দিয়ে প্রচণ্ড পিঁপড়ের লাইন হয়েছে। তো সেজন্য ওকে বললাম যে তুমি গ্যামাক্সিন দিয়ে দাও, নাহলে একটা কিচ্ছু থাকবে না মিটকেশের মধ্যে, কারণ মিষ্টি ফিষ্টি এটা ওটা থাকে সমস্ত কিছু পিঁপড়ে ধরে যাবে। আর এখানে না গ্যামাক্সিন দেওয়াটা খুব কষ্ট, সামনের দুটো পায়ে দেওয়া যায় কিন্তু পিছনের দিকে কিছুতেই দেওয়া যায় না, কারণ এতটাই কষ্ট লাগে। তো সেজন্যই ওকে বললাম যে তুমি দিয়ে দাও। ও গ্যামাক্সিনটা দিয়ে তারপরে ওই ঘরকে চলে গেল। ঝমঝম ঝমঝম করে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ভাবলাম যে আজকে মুড়ি ভাজানো হবে, কারণ আজ হচ্ছে বুধবার, তো এখানেতে মুড়ি ভাজায় বুধবার আর রবিবার। তো আমি তো এখান থেকে চলে যাব, আমার তো খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু ও এখানে যেহেতু থাকে তো মুড়ি ও খাবে, তো ওর জন্য ভেবেছিলাম যে মুড়ি ভাজিয়ে রেখে দিয়ে যাব, কিন্তু এরকম বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মুড়ির চালগুলো রোদে দিলাম, 5 থেকে 10 মিনিট রোদ পেয়েছে, তারপর আবার টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, তুলে নিয়ে আসতে হলো। আবার এখন বৃষ্টিটা বেড়েছে। তো আজকে যদি মুড়ি ভাজানো না হয় তো এবারের মতো আর মুড়ি ভাজানো হবেই না, কারণ এর আগে মানে রবিবারের আগেও চলে যাবে, তারপর আবার পুজোর সময়, তারপরে আর আমি না থাকলে ও মুড়ির চাল শুকিয়ে মুড়ি ভাজিয়ে নিয়ে আসবে, এটাও কখনো করবে না, কোনো দিন করবে না, ওকে আমি একদম ভালো করে চিনি। তো সেজন্যই ভেবেছিলাম যে আমি থাকতে থাকতে আজকে যেহেতু বুধবার ডেটটাও পড়ে গেছে, এসেওছি যখন, তাহলে মুড়িটা ভাজিয়ে নেব। বাবা বৃষ্টি আরও কি বেশি করে আসছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে একেবারে, ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই রকম বৃষ্টিতে আমি আবার ভাবলাম, তখন বৃষ্টিটা নামিনি, ভাবলাম যে ঠিক আছে মেঘলা মেঘলা ওয়েদার করে আছে, যা রোদ নেই, তাহলে মনে হয় তাহলে চালগুলো আর কি হিট দিয়ে ভাজিয়ে নেওয়া হবে, হিট দিয়ে ভাজিয়ে নেওয়াও যায়, তখন মুড়িটা একটু ভালো হয় না, কিন্তু তবুও তো হয় কাজ চলার মতো। কিন্তু এই যে বৃষ্টি পড়ছে, ও মুড়ি ভাজাতে যাবেই বা কী করে, মানে মুড়ি ভাজাতে যেতেই পারবে না। এরকমভাবে যদি বৃষ্টি পড়ে আর এরভাবে যদি মুড়ি ভাজাতে যায়, তাহলে সেই মুড়ি আর ভাজিয়ে ঘরকে নিয়ে আসতে হবে না, রাস্তাতেই মুড়ি মাখানো হয়ে যাবে। তো আমার এখানে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মুড়ির চাল এখানে যা যা আর কি শুকাতে দিয়েছিলাম, তো সেগুলো সব তুলে রেখেছি, এখন পারছি না, খুব হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিই, তারপরে এগুলো একটু পরে গোছাবো। আর ওখানেতে ভাত হয়ে গেছে, বাঁধাকপির তরকারিটা ওখানে তো হচ্ছে, আর পাশেতে সিদ্ধও হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। আর ঘরটার অবস্থা হচ্ছে এরকম, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, আমিও খুব ক্লান্ত, হাঁপিয়ে গেছি। ওরও পাশে ওই ঘরে শোবার ঘরেতে, তো একটু রেস্ট নিই, দেন তারপর আবার গোছাবো। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর এখানেতে আমার রান্নাবান্না কমপ্লিট। তো এখানেতে ভাত হয়ে গেছে, আর এখানেতে করেছি বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে করলা আলু ভাতের সিদ্ধ আর কি, খাবার সময় এটা ভালো করে মেখে নেব। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। রান্নাবান্না কমপ্লিট করে তো রান্নাঘরটা একটু গুছিয়ে নেওয়ার পর এবারে এইগুলো গোছাতে বসেছি। রোদে দেওয়া তো কিছুই হলো না, এত মুষলধারে বৃষ্টি, তো নামমাত্র সেই মানে শুধু খাটাই হলো আমার আর কি। তো সেইগুলোকে আমি এবার গোছাতে বসেছি। আর এই যে চালের যে জায়গাটা সেটা প্রচণ্ড ধুলো হয়েছিল, তো সেগুলো ওকে বললাম একটুখানি ধুয়ে দিতে। আর রান্নার যে বাসনগুলো হয়েছিল তো সেইগুলো অরূপকে ডাকলাম যে তুমি বললাম যে ধুয়ে দাও, কারণ একে তো ধরো তোমার ঘাটে নামতে হবে, তারপরে আবার ধরো এই এত বৃষ্টি হয়েছে, প্রচণ্ড শ্যাওলা, প্রচণ্ড স্লিপ, তো সেই জন্য আমি আর রিস্ক নিলাম না, ওকেই বললাম যে তুমি এসো। ওকে ডাকলাম ফোন করে, তো মানে ফোন করে বলতে ও ওই ঘরে ছিল, তো এই ঘর থেকে আমি আর মানে যে হাঁকবো হেঁকে ডাকবো তো সেই ক্ষমতা আমার থাকেনি, তো সেই জন্য ওকে ডাকতাম। তো ও এসে বাসন টাসনগুলো সমস্ত কিছু ধুয়ে দিল, আর এদিকে আমি এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন চাটা করা কমপ্লিট হয়ে গেছে, তো চা খেয়ে চলে গেছে ওই ঘরে, আর আমি রান্নাঘরে বসে বসে একটু রান্নাঘরে কাজ করছিলাম। আর আজকে সারা দিন মানে বুঝতেই পেরেছো, মানে এই ব্লগটা যার আগের ব্লগটাতে তোমরা দেখেছো হয়তো, যে তোমরা কমেন্ট করেছো, কিন্তু কমেন্টের রিপ্লাই আমি সন্ধ্যের দিকে করেছি, মানে এখন বসে বসে কমেন্টের রিপ্লাইগুলো করছিলাম, কারণ একটা কমেন্ট আমি পড়ে দেখারও মতনও সময়ও পাইনি, আর না পড়লে আমি কমেন্ট দেবো কী করে, তো সেজন্য আমার কমেন্ট পড়তেও ভালো, মানে এই সময়টা আমার ফ্রি টাইম চাই আর কি, যে মানে তোমাদের কমেন্ট পড়বো, পড়ে তার ভালোভাবে রিপ্লাই দেবো, এটা আমি সবসময়তেই চেষ্টা করি, তোমরা সেটা মানে বুঝতেই পারো, যারা কমেন্ট করো তারা জানো নিশ্চয়ই। তো এখন কমেন্টে রিপ্লাই করলাম, আর রান্নাঘরটা টুকিটাকি বাগালাম। এই যে চালের জায়গাটা, এটাতে চাল থাকে, ভাতের চাল, তো এটা অরূপকে বলেছিলাম তখন দুপুরবেলায় ধুয়ে দিতে, তো ধুয়ে দিয়েছে, তো শুকিয়ে গেছে।
তো ওর ওপরটা না, এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছ এখানটাতে, এই ঢাকনাটার ওপর প্রচণ্ড ধুলো পড়ে যাচ্ছে। আর যেহেতু আমি থাকি না, তো সেহেতু পরিষ্কারও সেরকম কেউ করে না বলতে ওর তো থাকি না, ধরো ও করবে সেসব, ও সব করবেই না, তো সেজন্য এর ওপরটা একটা পেপার দিয়ে দিলাম। আর ভাতের চাল আর এটাতে রাখিনি, কারণ অল্প মতো চাল রয়েছে, আর তো সেই 25 কেজি 10 কেজি 15 কেজি এত করে তো চাল আনা হয় না, 2 কেজি 3 কেজি 1.5 কেজি 1 কেজি এরকম করে চাল আনা হয় যতটুকু প্রয়োজন, কারণ যেহেতু থাকা হয় না সেভাবে রান্নাও হয় না, তো বেশি এনে লাভ নেই, পোকা টাকা হয়ে যাবে। তো কালকে যে ভাতের চালটা এনেছিলাম, তো সেটা এই ছোট হাঁড়িটার মধ্যে রাখলাম, কারণ অল্প মতো চাল এনেছিল। আর এইটার উপর রাখবো ভাবছিলাম, এই প্লাস্টিকের ড্রামটার ওপর, এই প্লাস্টিকের ড্রামটাতে থাকে মুড়ির চাল, তো এর উপরেতে এটা ফাঁকা হাঁড়িটা রেখেছি, কারণ এর যে ঢাকনাটা, এই ঢাকনাটাও প্লাস্টিকের, মানে ফাইবারের আর কি, তো যদি ভেঙে যায় বা ফেটে যায় তো সেই ভয়ে রাখিনি, তো সেজন্য এটাতে রাখলাম খালিটা, আর এটাতে ভর্তিটা রেখেছি। আর এই ওপরটা কিছু বাগিয়েছি, এই যে কৌটোগুলো রাখছি এইগুলো একটু বাগিয়েছি, এই ওপরটা একটুখানি গুছিয়েছি, তো এইগুলি আর কি সন্ধ্যে থেকে আমার কাজ চলছে। তো এগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই ঘরেতে, এই মানে রান্নাঘরেতে একাই আছি, তো আমি এখন এখানে বসে বসে এই ভিডিওটা এডিটিং করব, দেন তারপর ওই ঘরকে যাব। আর এখন 8:30 মতো বেজে গেছে, মানে তখন সন্ধ্যেবেলায় চা খেলাম আর খেলাম, তারপরে এই সমস্ত কিছু কাজ করতে করতে 8:30 বেজে গেছে। তো চলো এই ভিডিওটা এখানেতেই এন্ড করব। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই এন্টার ব্লগটার মধ্যে, তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আমার কত উইকস চলছে, এখন 33 উইকস চলছে। তো প্রচণ্ড কষ্ট, হাঁপানি, গরম, তো ওদের সাথে কথা বলবো বলে ফ্যানটাও অফ করে রাখতে হয়েছে, নাহলে না এইসব ফ্যান ছাড়া থাকতে পারছি না। আমি যে কীভাবে কাজ করছি, এই সমস্ত কিছু গোছাচ্ছি সে আমিই জানি। আর গোছাচ্ছি, যদি বাড়িতে তোমরা দেখেছো যে আমাকে 1 গ্লাস জল নিয়েও খেতে হয় না, কিন্তু এখানেতে করছি তার কারণ হচ্ছে অরূপের মুখ চেয়ে, তার কারণ হলো যে আমি যদি এগুলো একটু গুছিয়ে বাগিয়ে না রেখে যাই, এসেছি যখন, না এলে তো এইভাবেই পড়ে থাকতো সমস্ত কিছু, কেউ করার নেই, কিন্তু এসেছি যদি গুছিয়ে বাগিয়ে কিছু না রেখে যায়, তাহলে ওর একটুখানি কীরকম লাগবে আর কি। তো ও যাতে এখানে ভালোভাবে থাকতে পারে, ও যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্যই একটু গুছিয়ে বাগিয়ে রাখার চেষ্টা করি, এই আর কি। সমস্তটাই ওর কথা ভেবে, কারণ আমি ওখানে আছি, আমাকে নিয়ে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আমার বাড়ি জয়েন্ট ফ্যামিলি, তোমরা সবাই দেখো, তো সবাই আছে আমার পাশে আমাকে সাহায্য করার জন্য, আমাকে হেল্প করার জন্য। আমি যদি একটু করি, সবাই এসে জড়ো হয়ে যাবে, মানে ও করতে না করতেই সবাই এসে জড়ো হয়ে যাবে, কিন্তু এখানে ওর কিছু হলে ওকে দেখার কেউ নেই। তো সেই জন্যই ওর যাতে কোনো কিছু অসুবিধা না হয়, সেটাই সবসময় চেষ্টা করি। আবার কাল দেখা হচ্ছে। এই ব্লগটা এখানেতেই শেষ করলাম। খুব ভালো থেকো তোমরা। গুড নাইট, বাই।